শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও আমরা জানিয়ে থাকি খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার কড়া নিরাপত্তায় তাকে বিমানবন্দরে নেওয়া হয়। গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। আর এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। আজ দুপুর 2টায় দেশে ফেরার কথা রয়েছে তার। আর রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের আগমনে প্রস্তুত বিমানবন্দর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনা ও নৌটহল বাড়ানো হয়েছে প্রতিটি চেকপোস্টে। দর্শক, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, তাদের কিন্তু সামনে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষ করে দেশের যে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা এসেছে এবং গত কয়েক মাস ধরে কিন্তু অর্থনীতি বেশ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন সরকার আসলে এই অর্থনীতিটাকে কতটা ঘুরে দাঁড়াতে পারবে, কাজ করতে পারবে, এসব বিষয় নিয়ে কি তথ্য আছে আমরা একটু সচিবালয়ে যেতে চাই। এই ইস্যুতে আমাদের সেখানে আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে অর্থনীতি পুনরুদ্ধার করা এখন কিন্তু নতুন সরকারের একটি বড় চ্যালেঞ্জ। সাথে সাথে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশের একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা, সেটির পাশাপাশি অর্থনীতি কিন্তু বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটাতে একটু জানতে চাই যে নতুন সরকারে আসলে কারা কারা থাকছে, সে বিষয়ে কি আপনারা জানতে পেরেছেন কিনা, এবং এখন পর্যন্ত আমরা যাদের নাম পাচ্ছিলাম সেখানে কয়েকজন অর্থনীতিবিদ আছেন, তারা আসলে দেশকে অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর ব্যাপারে কতটা কাজ করতে পারবেন, কি তথ্য আছে আপনার কাছে? শাহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার একটু কারেকশন করি সময়টা, এই জাস্ট এখন থেকে 2 মিনিট আগে ক্যাবিনেট থেকে আমাকে যেটা জানতে পেরেছি যে সময়টা 8:30, মানে শপথের সময়টা 8:30 নিয়েছে। এটা হলো কারণ আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার উপর ডিপেন্ড করছে। উনি আসবেন 2:10 উনি এয়ারপোর্টে নামবেন। নামার পরে উনি রাষ্ট্রপতির সাথে একটা দেখা করার কথা, সেটা রাষ্ট্রপতি বঙ্গভবনে আসবেন নাকি আমরা জানি যে তাকে অভ্যর্থনা জানাতে সেনাপ্রধান যাবেন হলো বিমানবন্দরে, সেখানে ডিসিশন হবে আসলে বাইরে কথা বলবেন সেনাপ্রধানের সাথে নাকি বঙ্গভবনে তিনি আসবেন। তার উপর সময়টা নির্ধারণ হচ্ছে। শপথের এখন পর্যন্ত 8:30 করা হয়েছে, পরবর্তীতে সময় পরিবর্তন হতে পারে, এটাও জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। সাদাত, আপনাকে একটু বলি ডিটেলটাই এই জন্য যে আমরা জানি যে গত সোমবার রাত 11:30টায় যখন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই গঠন হবে, যারা আগামী নির্বাচন করার জন্য প্রস্তুতি নেবে। এবং পরশুদিন যখন আমরা দেখলাম যে রেওয়াজ অনুযায়ী সংসদ ভেঙে দিল, অর্থাৎ বিলুপ্ত ঘোষণা করলো, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার যে প্রক্রিয়া সেটা গত 3 দিন থেকে চলছে। এবং নিয়ম রীতি অনুযায়ী এই কাজটি যখন কোনো নতুন সরকার গঠন হয় অথবা অন্তর্বর্তী সরকার গঠন হয়, কাজটি করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ গত 3 দিন ধরেই কাজ করছে রাষ্ট্রপতি বঙ্গভবনের নির্দেশনা অনুযায়ী। আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয়ে আসলে আসেন নাই, উনি চলে গেছেন বঙ্গভবনে সরাসরি। এবং তার সাথে যিনি কাজ করেন সমন্বয় সংস্কারের সচিব মাহমুদুল হাসান, তার সাথে আমার এখনই কথা হলেন। উনি সকালে সচিবালয়ে এসেছেন এবং ওনার যে উইং আছে যাদেরকে নিয়ে উনি কাজ করেন, কর্মকর্তা কর্মচারী, তাদেরকে নিয়ে উনি এখনো বঙ্গভবনে আছেন। এখন আমরা জানি যে শপথ যেটা হবে এটা একটা বড় ধরনের একটি গ্যাদারিং সেখানে হয়। 800 অতিথির জন্য তারা দাওয়াতের কার্ড রেডি করছেন। 80 জন বিদেশি অতিথি থাকবে যারা বিভিন্ন ইয়েতে কাজ করছেন, হাই কমিশনে কাজ করছেন বাংলাদেশে। এবং যেটা আপনি জানতে চেয়েছেন, যেটা মূল প্রসঙ্গে আসছি, আমরা জানি যে গত 15 বছর টানা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে সময়টাতে নানাভাবেই অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করা হলেও নানা বৈশ্বিক অর্থনৈতিক কারণ, করোনা, সব কিছু মিলে অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থায় এখন দেশে আছে। এবং গত 2-3 বছর থেকে জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ আছে, সেটা এখন দেশের বড় চ্যালেঞ্জ। নতুন যে অন্তর্বর্তী সরকার এখন আসছে তাদের হাতে থাকবে, এটা খুব পরিষ্কার।
সেইটা কতটা মানে তারা কতটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটাকে পুনরুদ্ধার করতে পারবে অর্থনীতিকে, সেটা তো আসলে একটা বড় ব্যাপারই। এবং আমরা জানি যে 15 সদস্যের একটি এই অন্তর্বর্তী সরকার হতে যাচ্ছে, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি যে উনি আসলে এমন বিশ্বের কাছে উনি এমন একজন গ্রহণযোগ্য মানুষ, সেক্ষেত্রে যদি অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টা আসে সেখানে ওনার জন্য অনেক ইতিবাচক একটা ব্যাপারই থাকবে। উনি সেক্ষেত্রেটা হয়তো বৈদেশিক অনেক সহায়তা সেটি পাইতে পারে, যার মাধ্যমে উনি ওনার যে থাকবেন, যে ওনার ক্যাবিনেট তো বলা যাবে না, যে ওনার যে 15 সদস্যের যে অ্যাডভাইজার থাকবেন তাদেরকে নিয়ে উনি কাজ করবেন। সেখানে আপনি যেটা বলছিলেন 2-3 জন অর্থনৈতিক যারা আছেন বিশেষজ্ঞ, তাদের নামও আছেন। তারা সবাই মিলে দেশটিকে চাইবে যে আসলে অর্থনৈতিক পুনরুদ্ধারটাই বড় করে আনা যাবে, একই সাথে দুর্নীতি যদি কমানো যায় সে বিষয়টাও অর্থনীতির উপর প্রভাব পড়বে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তো অবশ্যই থাকবে, যেটা পুরোটা দেশের উপর, রাষ্ট্রের উপরে, অর্থনীতি, রাজনীতি সবকিছুর উপরে প্রভাব পড়বে। শাহাদাত। ইয়াসমিন, আপনি আমাদেরকে আসলে বিস্তারিত জানিয়েছেন পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, এবং যেটি আপনাকে জানতে চাচ্ছিলাম অর্থনৈতিক পুনরুদ্ধারের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই যেহেতু একজন অর্থনীতিবিদ এবং বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, তার পক্ষে কাজটি করাটা হয়তো বা ওনার অনেক বেশি সুবিধা হয়তো তিনি পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইয়াসমিন আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। এই মুহূর্তে আমরা যেতে চাই বিমানবন্দরে। আপনারা শুনছিলেন আর কিছুক্ষণ পরই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখানে রয়েছেন সহকর্মী নাইম আল জিকো। জিকোর কাছ থেকে জানতে চাইব বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি। জিকো, আপনি বিমানবন্দরে আছেন, দেখতে পাচ্ছি নিরাপত্তা বাহিনীরা প্রস্তুত রয়েছেন। প্রস্তুতির বিষয়ে আমাদেরকে জানাবেন। সাদত, যেমনটি এর আগেও জানিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশে আসছেন, এবং সেই উপলক্ষে কিন্তু পুরো বিমানবন্দর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে বিমানবন্দরের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এখানে যেমনটি এই মুহূর্তে দেখছেন যে আর মাত্র 1 ঘন্টা পরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে অবতরণ করবেন, এবং এরপরই কিন্তু তিনি এখানে এসে গণমাধ্যমদের সাথে কথা বলারও কথা রয়েছে। সেখান থেকে আসলে তিনি তার পরবর্তী পরিকল্পনা হয়তোবা তিনি জানাবেন। যেমনটি জানেন যে শিক্ষার্থীরা যেই আন্দোলনটি করেছিল চাকরিতে কোটা সংস্কারের ক্ষেত্রে, সেই কোটা সংস্কার কিন্তু পরবর্তীতে গণ অভ্যুত্থান ঘটায়, যার ফলশ্রুতিতে কিন্তু স্বৈরাচার সরকারের পতন হয়ে যায়। এবং এরপরে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা কিন্তু সরকারের কাছে প্রস্তাব করে যে তাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার সেটির আসলে রূপরেখা তারা দিয়েছিল, এবং সেটিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবনা করা হয়। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজ বাংলাদেশে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমনটি আপনি কিছুক্ষণ আগে এবং আমার সহকর্মী বলছিলেন যে অর্থনৈতিক এর যেই বিষয়টি সেটি কিন্তু আসলে নিরসন যেটাই হওয়ার কথা আছে সেটি কিন্তু সেটির জন্য পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি জায়গায় যে বৈষম্যটি ছিল সেটি আসলে দূর হবে, এই প্রত্যাশা থেকেই কিন্তু শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করেছেন। এবং যেহেতু হলো সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি, দেশের নাম বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন, সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রধান করে প্রস্তাবনা দেওয়া হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনিও সেই প্রস্তাবনা সাদরে গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা যেই সম্মান তাকে দিয়েছেন সেটিতে কিন্তু তিনি সায় দিয়েছেন, এবং আজকে কিন্তু তিনি বাংলাদেশে আসছেন, এবং বাংলাদেশে এসেই কিন্তু তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বঙ্গভবনে, এবং সেখান থেকে কিন্তু আজ রাতে তিনি শপথ গ্রহণ করবেন। তো আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, এরই মধ্যে 1 ঘন্টা পরে কিন্তু আমরা হয়তোবা দেখতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে চলে এসেছেন, এবং পরবর্তীতে কিন্তু তিনি এখান থেকে বের হবেন।
এরপরে হলো গণমাধ্যমের সাথেও সম্ভবত কথা বলবেন, তখনই আসলে জানা যাবে তার মাথায় আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশের যে অর্থনৈতিক মন্দা চলছে সেটি দূর করার জন্য, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই ছিল এখন। জি নাইমাল জিকো, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আসলে সারা বাংলাদেশ অপেক্ষা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসবেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন, এরপরে আসলে দেশ পুনর্গঠনে তিনি কাজ শুরু করবেন, সেই প্রত্যাশা আমরা রয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার খবর এবং জানাচ্ছিলেন সহকর্মী নাইমাল জিকো। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সেনাবাহিনী নিরাপত্তায় খুলতে শুরু করেছে ঢাকা নিউ মার্কেট, তবে এখনও পুরোদমে কেনাবেচা শুরু হয়নি। সকাল 10:30 থেকে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে নিউ মার্কেটে, ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। এ সময় সব ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান 30 ফিল্ড আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন। 24 ঘন্টা নিরাপত্তার আশ্বাসও দেন তিনি। এর আগে 13 জুলাই ভারী বৃষ্টির পানি ঢুকে নিউ মার্কেট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পানি নেমে গেলেও 16 তারিখ থেকে কোটা বিরোধী আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় পুরো ব্যবসা বাণিজ্য। আন্দোলন, কারফিউ সহ বিভিন্ন কারণে চলতি মাসের 6 তারিখ পর্যন্ত বন্ধ থেকে বুধবার থেকে সীমিত আকারে খুলতে থাকে দোকান। তবে বিক্রেতারা বলছেন দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে বড় অঙ্কের অর্থনৈতিক সংকটে পড়েছে তারা। সকালবেলা দোকান খুলেছেন আমাদের সহায়তায় এবং আমার খুবই ভালো লাগছে যে আপনারা আবার নতুনভাবে নতুন উদ্যমে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে জনমনে একটা স্বস্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। এর বাইরে আমরা তো সবসময় থাকবোই, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে আপনারাও আপনাদের মতো করে আপনাদের সিকিউরিটির জন্য আরও শক্তভাবে ব্যবস্থা নেন। যে কোনো ধরনের দুষ্কৃতিকারী আসলে আপনারাও যাতে রুখে দিতে পারেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আজ খোলা হয়েছে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। কাজে ফিরেছেন শ্রমিকরা, স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকরা বলছেন দেশে আর কোনো সংঘাত, নৈরাজ্য চান না তারা। কাজের বিনিময়ে মাস শেষে ন্যায্য বেতনই তাদের মূল দাবি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সরকার পতনের দাবিতে চলা আন্দোলন ঘিরে শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা বিবেচনায় কয়েক দফায় বন্ধ হয় পোশাক কারখানা। আন্দোলন চরম আকার ধারণ করলে সবশেষ 4 আগস্ট কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ। এরই মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর বুধবার থেকে আবারও খুলে দেওয়া হয় দেশের সব তৈরি পোশাক কারখানা। শ্রমিকদের উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিল্প কারখানায়। দেশে আর কোনো সংঘাত, নৈরাজ্য নয়, বরং নিরাপদ কর্মস্থল ও মাস শেষে ন্যায্য বেতনের দাবি শ্রমিক কর্মচারীদের। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এতে আমরা সবাই আনন্দিত। কোম্পানি যদি ঠিকমতো শিল্প প্রতিষ্ঠান চালাইতে না পারলে আমরাও ঠিকমতো বেতন পাবো না। কাজ করলে আমরা ভালো বেতন পাইয়া আমরা সংসার চলে ভালো চলতে পারি, ভালো খাইতে পারি। এদিকে বনানীতে এক অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন কয়েকদিনে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতকারীরা। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কিভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটাকে কিন্তু মানে বলে যাওয়া না, এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনো আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে, তো এটা কারো কাছে আসলে কাম্য নয়। চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আন্তর্জাতিক বাজারে পোশাক খাতের সুনাম অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আপনার এই দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ অবশ্যই রুখতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা জানেন দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি, খেলাপি ঋণের জর্জরিত কিন্তু ব্যাংকিং খাত। এই ব্যাংকিং খাতের যে লুটপাট হয়েছে সেই লুটপাটে সহায়তার অভিযোগ এনেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে খোদ ব্যাংকের কর্মকর্তারাই। তারা বলছেন গভর্নর এবং ডেপুটি গভর্নরদের যেই সহযোগিতায় কিন্তু দেশের ব্যাংকিং খাতের এই দুরবস্থা, এবং এই অভিযোগে তাদেরকে পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলন করে গতকাল ব্যাংকের মুখপাত্র জানান, অভিযুক্তরা পদত্যাগের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর। অর্থপাচার বন্ধে কেন এখনও নীরব বাংলাদেশ ব্যাংক? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মুখপাত্র। বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে গভর্নর আব্দুর রব তালুকদার ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বুধবার সকালে বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকশো কর্মকর্তা। দাবি জানান, অনিয়মে জড়িত নির্বাহী পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও। পরে দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির মুখপাত্র। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন গভর্নর ও ডেপুটি গভর্নররা। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। 7 ব্যাংকে দেয়া অবৈধ সুবিধার বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, হস্তক্ষেপ করা হয়েছিল অনৈতিকভাবে, প্রয়োজন এখন আইনি সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে, আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লোপল আছে সেই দায়িত্বটাও আমাদের আজকে যারা কর্মকর্তা কর্মচারী এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার, যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। অর্থপাচারকারীদের ব্যাংক হিসাব এখনো কেন স্থগিত করা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মেজবাউল হক। এছাড়া কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা গভর্নর এখন কোথায় আছেন সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি মুখপাত্র। এখন উনি জানেন যে উনি ছুটিতে আছেন কিনা, সেই বিষয়টা আমরা তো আসলে বলতে পারবো না। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছে খোদ সেখানকার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে, এবং এনবিআরে এই মুহূর্তে আসলে বিভিন্ন পক্ষ নানান কর্মসূচি পালন করছে। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন মোরসালিন জুনায়েদ, আমরা তার কাছে যেতে চাই। মোরসালিন, আপনি আমাদেরকে দেখতে পাচ্ছি যে ব্যাপক কর্মসূচি কিন্তু চলছে, অনেকগুলো পক্ষ আমরা জানতে পেরেছি, কর্মচারীদের পক্ষ, ব্যবসায়ীদের পক্ষ থেকে, আবার এনবিআরের বিভিন্ন যে পক্ষগুলো আছে তারাও আলোচনা করছে, বৈঠক করছেন। কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। সাদাত, যদি সকাল থেকে আপনাকে জানাই যে বিষয়টি দিয়ে শুরু হয়েছিল, সকাল 10:30 নাগাদ এই এনবিআর আগারগাঁয়ের এই ভবনটির নিচে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, অর্থাৎ আয়কর অনুবিভাগের সকল পর্যায়ে 10ম থেকে 20তম গ্রেডের যারা রয়েছেন, এই কর্মচারীরা কিন্তু জড়ো হয়েছিলেন এবং তারা মূল যেই দাবিটি তারা বলেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান এবং প্রথম সচিব এই দুইজনকে বহিষ্কার করতে হবে, পাশাপাশি এনবিআরের যেই শীর্ষ পর্যায়ের নিয়োগ এটি কিন্তু দিতে হবে, তারা বলছেন ক্যাডার ভিত্তিক যে ব্যবস্থা রয়েছে সেখান থেকে। এই বিষয়টি যখন চলমান ছিল, তার এক পর্যায়ে সেনা সদস্যরা এনবিআর ভবনে আসেন এবং তাদেরকে তাদের কর্মসূচি থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং তারা তাদের সেনা সদস্যদের যে আহ্বান তাতে সাড়া দিয়ে সাময়িকভাবে যে ভবনের নিচে তাদের সেই কর্মসূচিটি তারা সরে যান। তবে এই ভবনের দ্বিতীয় তলায় কিন্তু তারা তাদের বৈঠক এবং দাবি বিক্ষোভ সেটি অব্যাহত রেখেছেন ভবনের ভেতরে। এছাড়াও যে বিষয়টি চলছে, এটি পূর্ব ঘোষিতই একটি কর্মসূচি ছিল, ভ্যাট ট্যাক্স এবং কাস্টমস ভ্যাট, এই দুইটি বিভাগের যেই ক্যাডার পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছেন, এই ক্যাডাররাও কিন্তু আলাদা আলাদা বৈঠক করছেন এই এনবিআর ভবনের 4র্থ এবং 5ম তলায়। কথা রয়েছে যে এই দুটো তাদের যে আভ্যন্তরীণ মিটিং, নিজস্ব বৈঠক, এটি শেষ করার পর দুই বিভাগের ক্যাডারের কর্মকর্তারা ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এখনো পর্যন্ত তারা কি নিয়ে বৈঠক করছেন সেটি সঠিকভাবে জানা না গেলেও যেটি আজ করা যাচ্ছে, পুরো এনবিআর ভবনটিতে মূল যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে
বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন এই চেয়ারম্যান তাকে এবং অপসারণের পাশাপাশি যেই নানা ধরনের বৈষম্য রয়েছে বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন বিষয়ে নিয়োগ থেকে শুরু করে ভাতা অন্যান্য জায়গাগুলোতে, এই বৈষম্যগুলো থেকে মুক্তি পেতে, এই বৈষম্য দূর করতেই এই আন্দোলনগুলো এবং বিক্ষোভগুলো কিন্তু এনবিআর এর যেই ভবনগুলো ফ্লোরগুলো রয়েছে বিভিন্ন ফ্লোরে সেই কার্যক্রম চালাচ্ছেন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। শাহাদাত, মোরসালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিটো ডাটা বিজনেস আওয়ারে সময় হলো একটা বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটো ডাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, স্বৈরাচারী সরকারের পতনের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে সূচকের বেশ ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি, যেটি আজও অব্যাহত আছে। পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যেটি বলছিলাম যে ডিএসইএক্স ইন্ডেক্স কিন্তু 276 পয়েন্ট বেড়েছে। এটি আসলে রেকর্ড বলা যেতে পারে। খুব সহসা কিন্তু আমরা এত বড় ধরনের উত্থান আমরা দেখি না। এবং ডিএসই সরিয়া ইন্ডেক্স এবং DS30ও কিন্তু বেশ খানিকটা বেড়েছে, প্রায় 50 পয়েন্ট বেড়েছে ডিএস সরিয়া ইন্ডেক্স, এবং DS30 বেড়েছে 106 পয়েন্ট। এবং 1000 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হয়েছে, 1226 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 350টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে মাত্র 33টির। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন FCA। জনাব মাহমুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। পুঁজিবাজারের এত বড় উত্থান আপনি কি এর আগে কখনো দেখেছেন? গত কয়েকদিনের যেই টানা উত্থান হচ্ছে। দেখুন, ধন্যবাদ আপনাকে। সবচেয়ে মজার ব্যাপারটি, আপনার যদি স্মরণ থাকে, প্রায়শই আমি একটা কথা বলতাম যে মাঝে মধ্যে কিছু অ্যাকশন অথবা কিছু ইনঅ্যাকশন আপনার বাজারকে মুভ করে। দেখুন, আমরা জানি যে আপনার একটা পলিটিক্যাল চেঞ্জ, বড় একটা পলিটিক্যাল পরিবর্তন হয়েছে। সেখানে মানুষ যেমন আপনার হাফ ছেড়ে বেঁচেছে, তো এবং মানুষ নতুন করে যে প্রাণ খুঁজে পাচ্ছে, সেটা শুধুমাত্র যে সাধারণ জীবনযাত্রায় তাই নয়, এটা ইভেন আপনার ব্যবসায়িক জীবনে। দেখুন, আগে পুঁজিবাজারটা বারবার বলতাম যে একটা সিন্ডিকেট, সরকারের আপনার মদত পুষ্ট, লালিত পালিত, এবং আপনার পুঁজিবাজারের যারা কর্তা ব্যক্তি ছিল তাদের ধারা সুবিধা প্রাপ্ত এবং তাদেরকে সুবিধা শেয়ার করার যে একটা গ্রুপ ছিল, যেটাকে সবসময় বলতাম আনহোলি নেক্সাস। এই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইনভেস্টররা মনে করছে যে এই নেক্সাস আর মার্কেটে নাই, কাজেই তারা তাদের ইচ্ছে মতো শেয়ারে ইনভেস্ট করতে পারবে এবং কাউকে জিজ্ঞাসা করে একটা নির্দিষ্ট শেয়ারে বা নির্দিষ্ট একটা স্ক্রিপ্টে তাদের ইনভেস্ট করতে হবে না, তারা তাদের পছন্দ মতো করতে পারবে। অবশ্যই আমরা আশা করবো নিয়ম মেনে করবে। এরই একটা রেজাল্ট, এরই একটা আশার প্রতিফলন কিন্তু মার্কেটে এই যে আপনার ভলিউম যেটা দেখা যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আপনার হচ্ছে সূচকের এরকম একটা আস্ফলন হচ্ছে। দেখেন, আমাদের যেমন মানুষের স্বাভাবিক জীবনে যেমন একটা স্বস্তি ফিরে আসছে, সেই ওয়েতে ইভেন ক্যাপিটাল মার্কেটে বা পুঁজি বাজারেও কিন্তু আচার আচরণে দেখা যায় যে একটা স্বস্তি ফিরে আসছে। এখন যে জিনিসটা দরকার, যে মনিটরিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওটার মাধ্যমে খুব বেশি প্রয়োজন যে যারা স্বস্তি নিয়ে আশা নিয়ে বাজারে ফিরে আসছে, তারা যেন আবার একটা কড়া প্র্যাকটিসে ইনভলভ না হয়ে যায়, যার উদ্দেশ্য থাকবে সাধারণ বিনিয়োগকারীদের এখানে প্রত্যাহিত করা, যেটা অনেকদিন হয়ে আসছে পুঁজি বাজারের বা নিয়ন্ত্রণকারীদের ছত্রছায়ায়। ইভেন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ফেইল্ড ম্যানেজমেন্ট আছে বা করাপ্টেড ম্যানেজমেন্ট আছে, যাদের কথা প্রায়শই আপনার মিডিয়ায় নাম ধরে আসতো, এবং তাদের কারণে যে এই যে একটা আপনার আচরণ করতে হতো নির্দেশিত এরিয়ায়, সেখান থেকে বের যে হয়েছে, এখন যেন আবার করাপশনে ইনভলভ না হয়, এইটা যদি মনিটরিং করে আপনার মনে করেন এনশিওর করা যায়,
তাহলে কিন্তু পুঁজিবাজার অনন্য হাইটে চলে যাবে। এবং আরো একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো যে দেখেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আস্থা দরকার, এবং বিদেশি ইনভেস্টমেন্ট তো বাংলাদেশে একদম শূন্যের কোটায় চলে আছে, সেটা হোক ক্যাপিটাল মার্কেটে এবং সেটা হোক হচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে। এখন যার ব্যাপারে আপনার আমাদের যে ডিসাইড করেছে বা ইনফোর্স করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হওয়ার জন্য, তার কিন্তু বিদেশে সুনাম আছে, বা তিনি যদি মুভ করে তাহলে কিন্তু বিদেশের অনেকেই বাংলাদেশে আস্থা নিয়ে ব্যবসায় ফিরে আসবে, ইনভেস্টমেন্টের জন্য ফিরে আসবে, এবং বাংলাদেশে মনে করেন দুর্নীতি করে বাংলাদেশের মার্কেটকে আপনার প্রজেক্ট করতে হবে না, আপনার সিকিউরিটি হাউসকে জোর করে ইনভেস্ট করিয়ে বিভিন্ন জায়গায় ক্যাপিটাল মার্কেট শো করতে হবে না। আপনার উনি ব্যক্তিগতভাবে গিয়ে বা বিভিন্ন ফোরামে গিয়ে যদি কথা বলে যে বাংলাদেশ ব্যবসায়িক জায়গা, ইনভেস্টমেন্টের জায়গা, তাহলে কিন্তু আস্থা নিয়ে বড় বড় বাজার ফিরে আসবে এবং দেশের ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে আশা করি, এবং তার ফলশ্রুতিতে ক্যাপিটাল মার্কেটেও কিন্তু একটা জাগরণ বা জোয়ার দেখা যাবে। জি, এবং একটি টেকসই পুঁজিবাজার গঠন হবে, আমরা সেই প্রত্যাশা করি। আসলে সময় থাকলে আপনার কাছ থেকে আরো শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময় একেবারে শেষের দিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরো একটি বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। এবার পটেটো চিপস তৈরিতে এআই ব্যবহার করতে যাচ্ছে জাপানের শীর্ষস্থানীয় চিপস প্রস্তুতকারী কোম্পানি ক্যালভি। এর জন্য সিলিকন ভ্যালির একটি যৌথ মূলধনী কোম্পানি প্যাগাসাস ভেঞ্চারের সঙ্গে কাজ করছে তারা। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্যে খাদ্য প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলোকে সহায়তা করা। এর মাধ্যমে আরও বেশি স্বাস্থ্যসম্মত হালকা খাবার তৈরি, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং ব্যবসায়িক মডেল উদ্ভাবন করা সম্ভব হবে। দর্শক, এই ছিল নিটল ডাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।